সুন্দর দেশ করতে নতুন প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সহযোগিতার ঘোষণা, বৃক্ষরোপণ ও চারপাশ পরিচ্ছন্ন রাখার আহ্বান। তুমি যত শক্তভাবে নিজেকে গড়ে তুলতে পারবে, তুমি তোমার বাংলাদেশকে তত সুন্দরভাবে গড়ে তুলতে পারবে। নির্দিষ্ট সেই জায়গায় ময়লা ফেলতে হবে, একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে, বিভিন্ন জীবজন্তু পশু পাখি এদের যত্ন নেওয়ার আমরা চেষ্টা করব। নতুন কুড়ির প্রথম আসরে দ্রুততম বালক খুলনার জাকির, বালিকা ঢাকার মারিয়া, ফুটবলে সিলেটের ছেলেরা ও রংপুরের মেয়েরা চ্যাম্পিয়ন। দেখছিলেন প্রধান শিরোনাম। সন্ধ্যার সময়ের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা, আজিজ বেনজির সহ ৪১ জনের বিচার প্রক্রিয়া শুরু। গ্রেফতারি পরোয়ানা জারি। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টার অভিযোগ। জামায়াত গণতান্ত্রিক দল কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তফসিল ইস্যুতে কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ। হামে প্রাণ গেল আরও ৫ জনের, আক্রান্ত ১১০০-র বেশি। ডেঙ্গুতে ১ জনের মৃত্যু। মৌসুমের রেকর্ড প্রায় ৫৫০ ভর্তি। ৩ শর্তে লাইসেন্স ফিরে পেল আদ্দিন হাসপাতাল। বিদ্যুতের প্রিপেইড মিটারে চার্জ প্রত্যাহারের ঘোষণার পরও পকেট কাটছে গ্রাহকের। পাম্পেও গ্যাস সংকট, বাসায় পাল্টে গেছে খাবারের সূচি। আগামী সপ্তাহে সমাধানের আশা। এবং ১ যুগ পর চীনা অর্থনৈতিক অঞ্চলে নির্মাণ কাজ শুরু। ১৮ মাসের মধ্যে উৎপাদন, কর্মসংস্থান হবে ১ লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা অর্থমন্ত্রীর। নতুন কুড়ি স্পোর্টসের দ্রুততম বালক হলেন খুলনার অঞ্চলের জাকির হোসেন, আর দ্রুততম বালিকার খেতাব জিতেছেন ঢাকা বিভাগের মারিয়া। বিকেলে ঢাকা আর্মি স্টেডিয়ামের ইভেন্টে সবাইকে পেছনে ফেলে নতুন কুড়ির প্রথম আসরে বাজিমাত করেন তারা। এর আগে বালক বিভাগের ফুটবলে চ্যাম্পিয়ন হয় সিলেট, আর বালিকা বিভাগে শিরোপা জিতেছে রংপুর অঞ্চল। মাঠে বসে খেলা উপভোগ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুর গড়িয়ে বিকেল, আর্মি স্টেডিয়ামে তখন টান টান উত্তেজনা। ফুটবল ইভেন্ট শেষে সবার অপেক্ষা নতুন কুড়ি স্পোর্টসের প্রথম আসরের দ্রুততম বালক আর বালিকার জন্য। শুরুতেই বালিকা পর্ব, একে একে রেস পয়েন্টে হাজির হন সবাই। এরপর বাঁশি বাজতেই ভোঁ দৌড়। ১০০ মিটার রেসে প্রাণপণ ছুটে ফিনিশিং লাইন টাচ করেন ঢাকা অঞ্চলের মারিয়া। তার সঙ্গে বাকি দুজনও ছিলেন খুব কাছাকাছি, কিন্তু চুলচেরা বিশ্লেষণ শেষে দেখা যায় নতুন কুড়ির নতুন রানী মারিয়া। মাঠে বসে পুরো রেস উপভোগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে সঙ্গে স্প্রিন্টারকে কাছে ডেকে নেন তিনি, জানান শুভেচ্ছা। এরপর শুরু হয় বালক বিভাগের তোড়জোড়। অল্প সময়ের মধ্যেই নতুন কুড়ির দ্রুততম বালক খুঁজে পান আয়োজকরা। সবাইকে যোজন যোজন পেছনে ফেলে আনন্দে ভাসেন খুলনার জাকির হোসেন। ফিনিশিং লাইন টাচ করতেই সিজদায় লুটিয়ে পড়ে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জানান তিনি। তাকেও অভিনন্দন জানান প্রধানমন্ত্রী। এর আগে ফুটবল ম্যাচ চলাকালীন আর্মি স্টেডিয়ামে আসেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সঙ্গে ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক সহ মন্ত্রী পরিষদের সদস্যরা। এ সময় গ্যালারিতে থাকা শিক্ষার্থীদের সঙ্গে হাত মেলান সরকার প্রধান। তারেক রহমানকে এত কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়ে শিক্ষার্থীরা। পরে মাঠে বসে বালিকা ফুটবলের ফাইনাল ম্যাচ উপভোগ করেন তিনি। সেখানে রাজশাহীর বিপক্ষে ৪-০ গোলের দাপুটে জয় তুলে শিরোপা জেতে রংপুর নারী দল। আর বালক বিভাগ ফুটবলে চ্যাম্পিয়ন হয়েছে সিলেট অঞ্চল। ময়মনসিংহকে ১-০ গোলে হারিয়েছে তারা। নিয়ন মোহাইমিন, সময় সংবাদ। সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী তারেক রহমান। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় শিশু কিশোরদের সহযোগিতার ঘোষণা দেন সরকার প্রধান। বৃক্ষরোপণ ও চারপাশ পরিচ্ছন্ন রাখার পাশাপাশি জীবের প্রতি সদয় হওয়ার আহ্বান জানান সরকার প্রধান। নতুন কুড়ি স্পোর্টসের সমাপনী অনুষ্ঠানে একথা বলেন সরকার প্রধান। মিজানুর রহমানের ক্যামেরায় আহমেদ সালিহিনের রিপোর্ট। এই প্রতিবেদনটির জন্য আমরা কিছুক্ষণ অপেক্ষা করছি, নিশ্চয়ই চলে আসবে। আমরা দেখে নেব এই প্রতিবেদনটি।
শ্রাবণের মেঘ ভেদ করে গগনবিদারী আওয়াজ স্টেডিয়াম জুড়ে। সরকার প্রধানের আগমনে বনানীর আর্মি স্টেডিয়ামে গ্যালারি জুড়ে উচ্ছ্বাস। নতুন করে স্পোর্টস 2025-26-এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে যোগ দিয়ে ক্ষুদে শিক্ষার্থী এবং প্রতিযোগীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পরে মাঠে বসেই শিশু কিশোরদের বিভিন্ন প্রতিযোগিতা উপভোগ করেন সরকার প্রধান। সঙ্গে ছিলেন বেশ কয়েকজন মন্ত্রী, প্রতিমন্ত্রী ও 3 বাহিনীর প্রধান। প্রধান অতিথির বক্তব্যে সরকার প্রধান বলেন, শিশু কিশোররা আগামীর ভবিষ্যৎ। তারা নিজেদের সঠিকভাবে তৈরি করতে পারলে দেশ এগিয়ে যাবে। আমরা একটা সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে পারবো। এই কাজ আমরা হয়তো শুরু করেছি, আমরা মাত্র শুরু করতে পারবো, কিন্তু বাংলাদেশ গড়ার কাজ তোমাদেরকে এগিয়ে নিয়ে যেতে হবে। এগিয়ে নিয়ে যেতে হবে তোমাদেরকে। বাংলাদেশ গড়ার কাজ পারবে এগিয়ে নিয়ে যেতে। দেশকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে শিশু কিশোরদের প্রতি আহ্বান জানান প্রধানমন্ত্রী। একই সঙ্গে পরিবেশের ভারসাম্য রক্ষায় স্কুল, কলেজ ও বাড়ির আশেপাশে গাছ রোপণের আহ্বান জানান প্রধানমন্ত্রী। সারা বাংলাদেশে আমাদের যারা ভবিষ্যৎ আছে, ছোট ছোট বন্ধুরা আছে, তোমাদের সকলের কাছে আমি একটি সহযোগিতা চাই, একটি সাহায্য চাই। সেটি কি সাহায্য? এই দেশটা আমাদের সকলের দেশ। এই দেশের আলো, এই দেশের বাতাস, এই দেশের পরিবেশ আমরা সকলে মিলে যদি ঠিক রাখি, তাহলে আমরা একটি সুন্দর পরিবেশে থাকতে পারবো। তুমি সুন্দর পরিবেশে বড় হতে পারবে, তুমি সুন্দর পরিবেশে পারবে, তুমি সুন্দর পরিবেশে পড়ালেখা করতে পারবে। সেই জন্য আমি তোমাদের সকলের কাছে যে সাহায্যটি চাই, তোমরা নিশ্চয়ই দেখেছো রাস্তা দিয়ে হেঁটে যাওয়ার সময় তোমার বাসার আশেপাশে অনেকে বিভিন্ন রকম ময়লা ফেলে যায়, বিভিন্ন রকম প্লাস্টিকের বোতল ফেলে যায়, সেটি পুকুর হোক, নদী নালা হোক, বাসার আশেপাশে। এখন থেকে যদি এরকম কোনো দৃশ্য তোমাদের চোখে পড়ে, প্লিজ তোমরা তাকে বারণ করবে। দরকার হলে সেই ময়লাটি তোমরা তুলে নিয়ে গিয়ে যেইখানে ময়লা ফেলার জায়গা নির্দিষ্ট, সেই জায়গায় ময়লা ফেলতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা ও সংস্কৃতি চর্চা বাড়াতে পরামর্শ দেন প্রধানমন্ত্রী। দেশ ছাড়িয়ে আন্তর্জাতিক অঙ্গনেও শিশু কিশোরদের অবদান রাখতে আহ্বান জানান তারেক রহমান। প্রতি বছর চেষ্টা করবে তোমার বাড়ির আশেপাশে হোক, তোমার স্কুলের আশেপাশে হোক, অথবা যেখানে তুমি সুবিধা মনে করো, সেইখানে একটি করে প্রতি বছর গাছ লাগাতে হবে। গাছ যদি আমরা লাগাতে পারি, আমাদের পরিবেশটা সুন্দর হবে, পরিষ্কার হবে, আমরা সকলে মিলে বুক ভরে শ্বাস নিতে পারবো। এবং আরেকটি কাজ তোমাদেরকে করতে হবে। আমাদের কিছু কিছু মানুষ আছে যারা প্রকৃতির প্রতি, বিভিন্ন পশু পাখির প্রতি অত্যন্ত খেলাধুলার পাশাপাশি যে কোনো ইভেন্টে কেউ আগ্রহী হলে সরকার সেই সব শিশু কিশোরদের সহযোগিতা করবে বলেও আশ্বাস দেন প্রধানমন্ত্রী। স্টেডিয়ামে সাধারণের উপস্থিতি আর মাঠে খেলোয়াড়দের প্রতিযোগিতার মনোভাবই প্রমাণ করে পৃথিবীতে খেলা পছন্দ করেন না এমন মানুষ খুঁজে পাওয়া যায়। আর সেই খেলায় যদি হয় জীবন ধারণের ভরসা, তবে পরিবার পাবে আর্থিক সচ্ছলতা। তাই প্রধানমন্ত্রী বলছেন, এই খেলাকে যারা পেশা হিসেবে বেছে নেবেন তাদেরকে সহযোগিতা করবে তার সরকার। তাই শিশু কিশোরদের লেখাপড়ার পাশাপাশি খেলার প্রতি মনোযোগী হওয়ার আহ্বান জানালেন সরকার প্রধান। আহমেদ সালেহীন, সময় সংবাদ, ঢাকা। সরকারের 180 দিনের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও কৌশল মূল্যায়ন নিয়ে সচিবালয়ে প্রধানমন্ত্রীর সভাপতিত্ব হয়েছে সভা। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন নিয়েও হয়েছে বৈঠক। প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকের পর সংবাদ প্রকাশের কারণে সাংবাদিকদের সরাসরি গ্রেফতার না করে আগে সমন জারি এবং পরে আইনি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। কথা বলছি, মূল মাইকটি এখন অকেজো। ত্রয়োদশ জাতীয় সংসদের প্রথম অধিবেশনে প্রথমবার বক্তব্য দিতে গিয়ে শব্দযন্ত্রের বিভ্রাটে পড়েন জাতীয় সংসদের স্পিকার এবং বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজউদ্দিন আহমদ। এতে বন্ধ রাখতে হয়েছিল সংসদের কার্যক্রম। জাতীয় সংসদের সাউন্ড সিস্টেম প্রতিস্থাপন বিষয়ে সোমবার সকালে উচ্চ পর্যায়ের সভা অনুষ্ঠিত হয়। জাতীয় সংসদ ভবনের মন্ত্রিপরিষদ সভাকক্ষে সভায় উপস্থিত ছিলেন প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমান। সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত স্পিকার কায়সার কামাল। এ সময় গণপূর্ত অধিদপ্তর সম্ভাব্য প্রযুক্তি, কারিগরি সক্ষমতা ও বাস্তবায়ন পরিকল্পনা তুলে ধরে। সোমবার দুপুরে সচিবালয়ের মন্ত্রিপরিষদ বিভাগে সরকারের 180 দিনের অগ্রাধিকার কর্মসূচি বাস্তবায়নের অগ্রগতি ও কৌশল মূল্যায়ন সংক্রান্ত সভায় যোগ দেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বিএনপির নির্বাচনী ইশতেহারে ঘোষিত কর্মসূচির আলোকে বেশ কিছু গুরুত্বপূর্ণ কার্যক্রম অগ্রাধিকার ভিত্তিতে গ্রহণ করে যে পরিকল্পনা সাজানো হয়েছিল, মাঠ পর্যায়ে সেগুলোর বাস্তবায়ন, মূল্যায়ন এবং পরবর্তী কৌশল নির্ধারণ নিয়ে সভায় আলোচনা হয়।
ন্যাশনাল এডিটর্স কাউন্সিলের প্রতিনিধিদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। বৈঠক শেষে সম্পাদকদের পক্ষ থেকে জানানো হয়, আলোচনায় সংবাদ প্রকাশের জেরে সরাসরি সাংবাদিকদের আটক বন্ধের দাবি জানানো হয়েছে। ফ্যাসিবাদী আমলের চাটুকারিতা থেকে সরে এসে বর্তমানে দেশের গণমাধ্যম পরিস্থিতি অনেকটাই সন্তোষজনক আছে বলেও জানিয়েছে ন্যাশনাল এডিটর্স কাউন্সিল। প্রধান আলোচনাই ছিল যে বাংলাদেশের সংবাদ মাধ্যমের স্বাধীনতা কিভাবে আরো উন্নত করা যায়। কোনো সাংবাদিকে তার দায়িত্ব পালনের জন্য সরাসরি যেন গ্রেফতার করা না হয়। সমন হবে, সমনের পরে তার যদি দোষ প্রমাণিত হয় তখন তার বিরুদ্ধে আইনগত যা অ্যাকশন নেওয়ার সেটা নেওয়া হবে। যদি কেউ কোনো ফৌজদারি অপরাধ করে কোনো সাংবাদিক, তাহলে তার বিরুদ্ধে সরকার অ্যাকশন নিতেই পারে। তো এই সরকারের মধ্যে গণমাধ্যম যথেষ্ট ভালো আছে। সভায় সরকারের গঠনমূলক সমালোচনার পাশাপাশি ভালো কাজকে উৎসাহিত করতে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সহায়তা চেয়েছেন বলেও জানিয়েছেন সম্পাদকরা। সাংবাদিকদের প্রশ্ন করার অধিকার থাকতে হবে। মুরসালিন হক জুনায়েদ, সময় সংবাদ, ঢাকা। শাপলা চত্বরে হেফাজত ইসলামের সমাবেশে হত্যাযজ্ঞের 41 আসামির বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। এর মধ্য দিয়ে শুরু হলো বিচার প্রক্রিয়া। ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক সেনাপ্রধান আজিজ সহ পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়েছে। চিফ প্রসিকিউটর বলেছেন, শাপলা চত্বরের হত্যাকাণ্ড ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টা। এতে দলীয়ভাবে জড়িত ছিল আওয়ামী লীগ। 2013 সালের 5 মে মতিঝিলের শাপলা চত্বরে রাতের নীরবতা ভাঙে সাউন্ড গ্রেনেড, গুলি আর আর্তনাদের শব্দে। ভেস্তে যায় হেফাজতের মহা সমাবেশ। দিকবিদিক ছোটেন নেতাকর্মীরা। আইনশৃঙ্খলা বাহিনীর অভিযানে ঘটে বহু হতাহতের ঘটনা। তবে হতাহতের বিষয়টি অস্বীকার করে তৎকালীন আওয়ামী লীগ সরকার। 24-এর 5 আগস্ট শেখ হাসিনা সরকার পতন হওয়ার পর শাপলা চত্বরের ঘটনার তদন্ত শুরু করে ট্রাইব্যুনালের তদন্ত সংস্থা। সোমবার এ মামলায় শেখ হাসিনা, বেনজির আহমেদ, আজিজ আহমেদ, সাবেক আইজিপি শহীদুল হক, শামসুল হক টুকু, লতিফ সিদ্দিকী সহ 41 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নেন ট্রাইব্যুনাল 2। পলাতক আসামিদের বিরুদ্ধে জারি করা হয় গ্রেফতারি পরোয়ানা। 41 জন আসামিকে আমরা আমাদের প্রাইম অফিসে আমরা যে ইনভেস্টিগেশনটা হয়েছে তার মধ্যে তাদের সরাসরি আমরা সম্পৃক্ততা পেয়েছি। কাউকে আমরা প্ল্যানিংয়ে পেয়েছি, কাউকে আমরা কনস্পিরেসিতে পেয়েছি, কাউকে আমরা সরাসরি অংশগ্রহণে পেয়েছি এবং কারো স্বীকারোক্তির মধ্যে আছে যে তারা এক্সট্রা জুডিশিয়াল তারা কনফেশন করেছে। চিফ প্রসিকিউটর বলেন, শাপলা চত্বরের ঘটনা ছিল রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করে দেওয়ার প্রচেষ্টা। মেটিকুলাস ডিজাইনে শাপলা চত্বরে হত্যাকাণ্ড চালানো হয়। এই হত্যাকাণ্ডে আওয়ামী লীগ দলীয়ভাবে জড়িত বলেও জানান চিফ প্রসিকিউটর। ঢাকা শহরের 3টি গেটে তারা প্রটেস্ট করবার জন্য এসেছিল, কিন্তু সেখানে দুপুরবেলা আওয়ামী লীগ কার্যালয়ের সামনে কয়েকজন হেফাজতের কর্মীকে তারা হত্যা করলো। হত্যা করার পরে তারা যখন বলল যে এটার প্রতিবাদ স্বরূপ আবার যখন শাপলা চত্বরে তারা জমায়েত হবেন, তখন এরই মধ্যে শেখ হাসিনা এবং তার যে মন্ত্রী পরিষদের সদস্যবৃন্দ তারা বৈঠক করলেন, একত্রে বসে মিটিং করলেন এবং কিভাবে হেফাজতকে সেখানে বৈঠক করতে না দেওয়া যায় সেই জন্য তারা ওখানে বসে তারা পরিকল্পনা করলেন। একদম পরিকল্পনা মাফিক তাদের উপর আক্রমণটা করা হয় এবং সেখানে সাউন্ড গ্রেনেড, বিভিন্ন রকমের লেথাল উইপন ব্যবহার করে গুলি করা, সেগুলি তখন তারা একত্রেই শুরু করে। শাপলা চত্বরের এই জেনোসাইডটাকে মানে রাজনৈতিক সংগঠন হিসেবে, অপরাধ হিসেবেও কিন্তু আমরা অন্তর্ভুক্ত করেই আমরা ইনভেস্টিগেশন করছি। এর আগে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটরের সঙ্গে দেখা করেন হেফাজতে ইসলামের নেতারা। শাপলা চত্বর হত্যাকাণ্ডে 2024 সালে 50 জনের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম। সাবরিনা মজুমদার, সময় সংবাদ, ঢাকা। জ্ঞানের অভাবে বিএনপিকে ফ্যাসিবাদী দল বলছে বিরোধী দল। জামাত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, পরবর্তী রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তৃণমূলে উন্নয়ন নিশ্চিতে কাজ করছে পল্লী উন্নয়ন। কার্যক্রম ত্বরান্বিত করতে এবার রংপুরে চালু হলো পল্লী উন্নয়ন বোর্ডের বিভাগীয় কার্যালয়। সোমবার নবনির্মিত ভবন উদ্বোধন করেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী। পরে প্রধান অতিথির বক্তব্যে সমসাময়িক রাজনৈতিক প্রসঙ্গে কথা বলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। জানান, সংবিধান অনুযায়ী যথাসময়ে হবে রাষ্ট্রপতি নির্বাচন। প্রার্থীর বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে দলীয় ফোরামে। আর স্থানীয় নির্বাচন শুরু হবে চলতি বছরের শেষে বা আগামী বছরের শুরুতে। সংবিধান অনুযায়ী যথাসময়ে
রাষ্ট্রপতি নির্বাচন হবে এবং দল সিদ্ধান্ত নেবে কাকে সেখানে মনোনয়ন দেওয়া হবে। ফ্যাসিবাদের সঙ্গে বিএনপিকে মিলিয়ে ফেলার সমালোচনা করে মির্জা ফখরুল ইসলাম বলেন, জ্ঞানের অভাবে এ ধরনের কথাবার্তা বলছে বিরোধী দল। এ সময় জামায়াত গণতান্ত্রিক দল কিনা এমন প্রশ্ন তোলেন বিএনপি মহাসচিব। আমরা একটা গণতান্ত্রিক উদারপন্থী গণতান্ত্রিক রাজনৈতিক দল। বিএনপিকে যারা ফ্যাসিবাদ বলেন তাদের হয় জ্ঞানের অভাব আছে অথবা তাদের মাইন্ডসেটটা এভাবে তৈরি হয়েছে। জামায়াতে ইসলামের আমির সাহেব বলেছেন উনি ওনার গণতন্ত্রটা ভালো করে পড়বেন, তাহলে কি ব্যবস্থা হবে সে দেখা যাবে। ওনারা গণতান্ত্রিক দল কিনা সেটা ওনারাই নিজেরা বিবেচনা করবেন। পরে রংপুর পাবলিক লাইব্রেরি মাঠে 3 দিনব্যাপী পল্লী মেলার উদ্বোধন করে ক্ষুদ্র উদ্যোক্তাদের মাঝে ঋণের চেক ও চারাগাছ বিতরণ করেন মির্জা ফখরুল। আব্দুর রশিদ জীবন, সময় সংবাদ, রংপুর। রাষ্ট্রপতি নির্বাচনের বিষয়ে কাল জাতীয় সংসদের ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করবেন প্রধান নির্বাচন কমিশনার। দুপুরে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব আখতার আহমেদ জানান, বুধবার সকাল 11টায় সংসদ ভবনে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সাক্ষাৎ করে রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে আলোচনা করবেন সিএসি। এ সময় তফসিলের দিনক্ষণ নিয়েও আলোচনা হবে। প্রথা অনুযায়ী রাষ্ট্রপতি নির্বাচনের আগে স্পিকারের সাক্ষাৎ চেয়ে সোমবার সংসদ সচিবকে চিঠি পাঠায় ইসি। চিঠিতে বলা হয়, সংবিধানের 123 অনুচ্ছেদের দফা 2 বিধান অনুসারে রাষ্ট্রপতি পদ থেকে মোহাম্মদ শাহাবুদ্দিন পদত্যাগ করায় 90 দিনের মধ্যে তা পূর্ণ করতে নির্বাচন আয়োজন করতে হবে। নির্বাচন কমিশন মহামান্য রাষ্ট্রপতির নির্বাচনের বিষয়ে আলোচনা করার জন্য মাননীয় স্পিকার মহোদয়ের সাথে সাক্ষাৎ করবেন। এটাই হচ্ছে আমার কাছে এখন পর্যন্ত খবর। কালকে আলোচনার পরে যদি কোনো কিছু আবার আপনাদেরকে জানাতে হয় আমি জানিয়ে দেব। সন্ধ্যার সময় আরও থাকছে, 25 লাখ টাকায় খুনি ভাড়া কাফরুল থানা যুবদল নেতা বাবু বেঁচে গেলেও প্রাণ যায় কর্মীর। পরিকল্পনাকারী স্বেচ্ছাসেবক দলের সিএনজি হাফিজ এখনও অধরা, গ্রেফতার 7। বিদ্যুতের প্রিপেইড মিটারের অতিরিক্ত অর্থ প্রত্যাহারের কথা বলা হলেও টাকা কাটছে আগের মতোই। প্রতি মাসেই গ্রাহককে পরিশোধ করতে হচ্ছে মিটার ভাড়া, ডিমান্ড চার্জ আর ভ্যাট। একদিকে বেড়েছে বিদ্যুতের দাম, অন্যদিকে চার্জ প্রত্যাহারের ঘোষণাও কার্যকর হচ্ছে না। এতে বাড়ছে গ্রাহক অসন্তোষ, আর এটিকে জ্বালানি খাতে সুশাসনের অভাব হিসেবে দেখছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ বিভাগের দাবি, শিগগিরই এ বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে। ফারুক ভূঁইয়া রবিনের রিপোর্ট। বাড়তি চাপে ফেলানো, এছাড়া তো অন্য কিছু না। রাজধানীর পশ্চিম আগারগাঁওয়ের বাসিন্দা আব্দুর রহমান প্রিপেড মিটারে রিচার্জ করেছিলেন 1500 টাকা, কিন্তু বিদ্যুৎ ব্যবহারের জন্য পেলেন 1269 টাকা। বাকি 231 টাকাই কেটে নেওয়া হয়েছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়াই। এক হচ্ছে বিদ্যুৎ বিল বাড়ছে, তার মধ্যে গভর্নমেন্ট যে ঘোষণা দিছিল যে চার্জগুলো সব উঠে ফেলবে সেটাও বন্ধ করে নাই। বিদ্যুতের রেন্টটাও বেড়ে গেছে এবং চার্জ তো আগের যা ছিল তার সবই বহাল আছে। আমাদের জন্য এটা বার্ডেন না, এটা একটা বাড়তি চাপ। যদিও গত 25শে মে সরকারের 100তম দিন পূর্তির সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর কার্যালয় জানায়, প্রত্যাহার করা হয়েছে প্রিপেড মিটারের অতিরিক্ত মাসিক চার্জ। জনদুর্ভোগ লাঘব করবার জন্য প্রিপেইড বিদ্যুৎ মিটারের অতিরিক্ত মাসিক চার্জ প্রত্যাহার করে সাধারণ মানুষের আর্থিক স্বস্তি নিশ্চিত করা হয়েছে। তবে সরকারি ঘোষণা কোথায় কার্যকর হয়েছে তা জানেন না গ্রাহকরা, বরং জুন থেকে গুনতে হচ্ছে বাড়তি বিদ্যুৎ বিল, সেই সাথে প্রতি মাসে কেটে নেওয়া হচ্ছে ভ্যাট, ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া। বিদ্যুতের প্রিপেড মিটার নিয়ে শুরু থেকেই ছিল গ্রাহকের নানা প্রশ্ন। এখন এই প্রিপেড মিটারের চার্জ নিয়ে নীতি নির্ধারণী পর্যায়ে অবস্থান জানানো হচ্ছে একরকম, আর বাস্তব চিত্র তার বিপরীত। এ অবস্থায় স্বাভাবিকভাবেই ধোঁয়াশায় গ্রাহকরা। এগুলো তো সরকার বাদ দিতে চাইছিল, কিন্তু এটার সাথে দেখা গেছে যে আবার বিদ্যুতের দামও বাড়াইছে। এটা আমাদের জন্য অনেক কষ্ট হয়ে যায়। 1000 টাকা বললে যদি 300 টাকা চার্জ নিয়ে যায়, তাহলে আমার মতন ব্যক্তির অনেক কিচ্ছু। গরিবের তো এসব মরণ। আমরা গরিবে কয় টাকা ইনকাম করি? দেখলাম 1500 টাকা ভরার পরে 1300 টাকা ঢুকলো। এরকম হলে তো হয় না, একটা বল একটা করে আরেকটা, তাহলে আমাদের জন্য তো খুব টাফ এগুলা। আমরা যে টাকা ইনকাম করতেছি তার থেকে দ্বিগুণ খরচ বাড়াচ্ছে তারা। সারা বছর আমার যুগ যায়, আমার বাপের যুগ যেতেছে, আমার পোলার যুগ যাবে, তাও তারা এই বিল, মিটারের বিল নিবেই কেন রে ভাই? বিদ্যুৎ বিভাগ বলছে, প্রিপেড মিটারের অতিরিক্ত চার্জের বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে শিগগিরই। গ্রাহকের অনুরোধের প্রেক্ষিতে সরকার গুরুত্ব দিয়ে বিষয়টি পর্যালোচনা করছে এবং এই বিষয়ে খুব শীঘ্রই আমাদের সুস্পষ্ট সিদ্ধান্ত আপনাদেরকে জানিয়ে দেয়া হবে। প্রিপেড মিটার নিয়ে গ্রাহকদের সঙ্গে বিদ্যুৎ বিভাগের এমন লুকোচুরি খেলাকে প্রতারণা বলছেন বিশেষজ্ঞরা। সরকারের আদেশ প্রতিপালন না হওয়া, এটা তো একটা বড় ধরনের প্রশাসনিক বিপর্যয় এবং এটা একটা সুশাসন সংকটের
ভয়ানক ভয়াবহ সংকটের আলামত। সুতরাং এটাকে কোনোভাবেই খাটো করে দেখা যায় না। দেশে বর্তমানে বিদ্যুতের 5 কোটির বেশি গ্রাহকের মধ্যে প্রিপেড মিটারের আওতায় এসেছেন 87,50,000 গ্রাহক। ফারুক ভিয়া, রবিন, সময় সংবাদ, ঢাকা। গ্যাসের সংকট কাটছেই না, দিন যতই গড়াচ্ছে ততই বাড়ছে ভোগান্তি। পাম্পে দীর্ঘ অপেক্ষার ভোগান্তির পরও চাহিদা মতো মিলছে না গ্যাস। অনেক এলাকায় বাসাবাড়িতে জ্বলছে না চুলা। এদিকে জ্বালানি প্রতিমন্ত্রী জানিয়েছেন সমাধানের জন্য অপেক্ষা করতে হবে আগামী সপ্তাহ পর্যন্ত। দুপুর গড়িয়ে গেলেও লাইনে গ্যাস নেই। পরিবারের মুখে খাবার তুলতে রান্না করা হচ্ছে ইলেকট্রিকের চুলায়, কিন্তু গ্যাসের সংযোগ ও ইলেকট্রিকের চুলা দুটোর বিলি টানতে হচ্ছে রাজধানীর মগবাজারের এই পরিবারটিকে। চূড়ান্ত মাত্রায় খারাপ, মানে আমরা মনে হয় গ্যাসের চুলাটা টাচও করতে পারি নাই। প্রত্যেক মাসে তো প্রায় 2,000 টাকার মতো আমাদের লাইনের বিল দেওয়া হচ্ছে, আবার ইলেকট্রিক এটা আমাদের এক্সট্রা একটা খরচ। গ্যাস সংকটের ভোগান্তিতে রাজধানীর সিএনজি পাম্পগুলো, ফিলিং স্টেশনের বাইরে সড়কে যানবাহনের লম্বা লাইন, ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা স্থবির আয়ের চাকাও। গাড়ির জমা ও পরিবারের ভরণ পোষণ নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন সিএনজি অটোরিকশা চালক সহ পরিবহন নির্ভর সবাই। গ্যাসের সংকট আমি গাড়ি চালাইতে পারি না, জমা ফুল দিতে হয়, মালিকের তা দিয়ে আমার থাকে না। সারাদিন চলবে না, এতে দেখা যাচ্ছে যে 2টা-3টা পর্যন্ত চলবে। গ্যাসের সমস্যা প্রায় 3 ঘন্টা 4 ঘন্টার মতো লাইনে ছিল। রাজধানীতে সংবাদ সম্মেলনে সিএনজি ফিলিং স্টেশন মালিক সমিতি জানায় বেশিরভাগ স্টেশনেই মিলছে না গ্যাসের চাপ। কোথাও কোথাও একেবারেই পাচ্ছে না, আবার রাতের বেলা পাচ্ছে। কখনো কখনো রাতের বেলা হয়তো বা কিছু কিছু স্টেশনে 1-2 পিএসএ পাচ্ছে, তখন শুধু মেশিনগুলি চলতে পারতেছে, তখন ডেলিভারি দিতে পারছে। তবে আগামী সপ্তাহে গ্যাসের এই সংকট কাটবে বলে জানিয়েছেন জ্বালানি প্রতিমন্ত্রী। সচিবালয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, দীর্ঘমেয়াদী সমাধানের পরিকল্পনা করছে সরকার। আমরা আশা করছি গ্যাস সাপ্লাইটা আগামী সপ্তাহ থেকে সংকট কিছুটা কাটা শুরু করবে ইনশাল্লাহ। 280 থেকে 300 মিলিয়ন ঘনফুট পার ডে তারা ন্যাশনাল গ্রিডে সাপ্লাই করতে সমর্থ হবে বলে আমরা আশা করছি। আগামী সপ্তাহে যদি 50% তারা সাপ্লাই রিস্টোর করতে পারে, তারপরের সপ্তাহে ইনশাল্লাহ 100% তারা রিস্টোর করতে পারবে। এছাড়া 1 বছরের মধ্যে ভোলার উদ্ধৃত গ্যাস দেশের শিল্প কারখানায় সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে বলেও জানান প্রতিমন্ত্রী। আসিফ মোহাম্মদ সিয়াম, সময় সংবাদ, ঢাকা। অনেক আশা জাগিয়ে চট্টগ্রামে কর্ণফুলী নদীর তীরে শুরু হয়েছে চীনা অর্থনৈতিক অঞ্চল নির্মাণের কাজ। 18 মাসের মধ্যে শিল্প কারখানায় শুরু হবে উৎপাদন, কর্মসংস্থান হবে 1 লাখ মানুষের। $1 বিলিয়ন বেশি বিনিয়োগের আশা করছেন অর্থমন্ত্রী। বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিতের আশ্বাস দেন স্বরাষ্ট্রমন্ত্রী। আর চীনা রাষ্ট্রদূত বলেন, অর্থনৈতিক অঞ্চলটি দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক। চায়না অর্থনৈতিক অঞ্চলটির মূল অবকাঠামো নির্মাণের আনুষ্ঠানিক সূচনা হিসেবে সোমবার দুপুরে আনোয়ারায় প্রকল্প এলাকায় এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়। প্রকল্পটির ভিত্তিপ্রস্তর স্থাপনের মাধ্যমে দেশের অন্যতম বৃহৎ বিদেশি বিনিয়োগ ভিত্তিক শিল্পাঞ্চল বাস্তবায়নের নতুন অধ্যায়ের সূচনা হলো। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ, বাংলাদেশে নিযুক্ত চীনের রাষ্ট্রদূত ইয়া ওয়েন ও বাংলাদেশ অর্থনৈতিক অঞ্চল কর্তৃপক্ষের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী। কর্ণফুলী নদীর মোহনায় আনোয়ারার বেলচুরা এলাকায় প্রায় 800 একর জমির ওপর গড়ে উঠবে অর্থনৈতিক ও শিল্পাঞ্চল। টানেল থেকে মাত্র 4 কিলোমিটার দূরে অবস্থিত প্রকল্পটির অবকাঠামো উন্নয়নে ব্যয় ধরা হয়েছে 4,189 কোটি 46 লাখ টাকা। এর মধ্যে সরকারি অর্থায়ন 1,722 কোটি টাকা এবং চীনের প্রেফারেন্সিয়াল বায়ার্স ক্রেডিট ঋণ থেকে আসবে 2,467 কোটি টাকা। China is already our largest trading partner, and a great deal of what our factories buy come from China as not finished goods but as raw materials, as fabric, as accessories. অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, চায়না ইকোনমিক জোনে $1 বিলিয়ন বেশি বিনিয়োগ হবে, 1 লাখ মানুষের কর্মসংস্থান হবে বলেও জানান অর্থমন্ত্রী। আমাদের যে $1 ট্রিলিয়ন অর্থনীতি আগামী 2034-এর যে কথাগুলো মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এবং সরকারের পক্ষ থেকে বলা হচ্ছে, এটা হচ্ছে একটা বড় পদক্ষেপ আজকে টুয়ার্ডস দ্যাট। এটা আরো একটা বড় পদক্ষেপ যে আমরা 1 কোটি চাকরির কথা বলেছি, এখানে 1 লক্ষের অধিক লোক চাকরি করবেন। এদিকে বিদেশি বিনিয়োগকারীদের সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করার অঙ্গীকার স্বরাষ্ট্রমন্ত্রীর। Investors, let me be clear, Bangladesh is open for business under the leadership of Bangladesh Export Zone Authority, Economic Zone Authority, BEZA. We are cutting through red tape and building a streamlined, business-friendly environment.
চীনা রাষ্ট্রদূত বলেন, গত জুনে প্রধানমন্ত্রী তারেক রহমানের সফরে চীন ও বাংলাদেশের মধ্যে সম্পর্ক নতুন উচ্চতা পেয়েছে। ইকোনমিক জোন দুই দেশের শক্তিশালী বন্ধুত্বের স্মারক হয়ে থাকবে। The Chinese contractor will ensure the highest standard of construction quality, workplace safety and project management to deliver the zone on schedule. At the same time, great efforts will be made to attract high-quality enterprises from around the world. চায়না ইকোনমিক জোন যদি আনোয়ারায় বাস্তবায়িত হয় তাহলে বিদেশি বিনিয়োগের অন্যতম ক্ষেত্র হিসেবে যেমন গড়ে উঠবে, তেমনি ইতিবাচক পরিবর্তন আসবে অর্থনীতি ও কর্মসংস্থানে। চায়না ইকোনমিক জোন থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। হাম ও উপসর্গ নিয়ে একদিনে মারা গেছে আরও 5 জন। নতুন করে আক্রান্ত 1105 জন। হামের দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে দেশ। আক্রান্ত এলাকায় বিশেষ টিকা ক্যাম্পেইনের তাগিদ বিশেষজ্ঞদের। এদিকে ডেঙ্গুতে 24 ঘন্টায় একজনের মৃত্যু হয়েছে। চলতি মৌসুমে সর্বোচ্চ আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন 546 জন। মনির হোসাইনের রিপোর্ট। সংক্রমণ শুরুর কেটে গেছে 4 মাস, কিন্তু দেশে হাম শনাক্তের চিত্র এখনও একই। এ সময়ে আক্রান্ত 1.5 লাখের কাছাকাছি আর মৃত্যু ছাড়িয়েছে 800। স্বাস্থ্য অধিদপ্তরের গত 10 দিনের প্রতিবেদন বিশ্লেষণে দেখা যায়, গড়ে প্রতিদিনই আক্রান্ত হাজারের ঘরে, আর বাড়ছে মৃত্যুর তালিকাও। 10 দিনে নিশ্চিত হামে মৃত্যু না হলেও উপসর্গ নিয়ে মৃত্যুর সংখ্যা 40-এর বেশি। এদিকে হামে আক্রান্তদের দীর্ঘমেয়াদী জটিলতার শঙ্কা দেখছেন চিকিৎসকরা। হামে আক্রান্ত হয়ে নিউমোনিয়ায় অধিক মৃত্যু হলেও এ চিকিৎসক বলছেন, হামে শ্বাসকষ্টের মানেই শুধু নিউমোনিয়া নয়, সংক্রমণ ঘটতে পারে হার্টেও। যদি কখনো শ্বাসকষ্টের সাথে দেখা যাচ্ছে কাশি হচ্ছে এবং কোনোভাবেই সে কাশিটা কমছে না এবং অক্সিজেন ফল করে যাচ্ছে, আমাদের হার্টে ইনফেকশনও চিন্তা করতে হবে। হামের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাওয়ার জন্য আমাদের নিউমোনিয়া, ডায়রিয়া, ব্রেন ইনফেকশান, কানে ইনফেকশান, হার্টে ইনফেকশান, অন্ধত্ব, এর পাশাপাশি দীর্ঘমেয়াদী যে জটিলতা, স্নায়ুতন্ত্রের জটিলতাও কিন্তু হতে পারে। তাই হাম সেরে যাওয়ার পরেও এই রোগীগুলোকে অবজারভেশনে রাখা। জনস্বাস্থ্য বিশেষজ্ঞের মতে হামের দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে পড়ে গেছে দেশ। বলেন, হামের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়ে যাওয়ায় বাড়ছে আক্রান্ত ও মৃত্যুর সংখ্যা। এমন পরিস্থিতি থেকে উত্তরণ কঠিন বলেও মনে করেন তিনি। বর্তমানে যেসব এলাকায় রোগী পাওয়া যাচ্ছে সেসব এলাকা চিহ্নিত করে টিকার বিশেষ ক্যাম্পেইন করার পরামর্শ বিশেষজ্ঞের। হাম বিভিন্ন বয়সে হচ্ছে। আমরা যে 6 মাস থেকে 5 বছর পর্যন্ত টিকা দিয়েছি, এর বাইরেও হচ্ছে। আমাদের ঝুঁকিপূর্ণ জনগোষ্ঠী বেড়ে গেছে, টিকা তার ধারে কাছেও নেই। সেই কারণে এত দীর্ঘদিন ধরে হাম হয়ে আসছে এবং হামের মৃত্যু হচ্ছে। যতদিন পর্যন্ত টিকাহীন কোনো মানুষ থাকবে, সেটা যে কোনো বয়সেরই হতে পারে, তাহলে এই হামটা হতে থাকবে। আমরা একটা দীর্ঘমেয়াদী সংক্রমণ চক্রে পড়ে গেছি হামের। যেখান থেকে রুগী আসতেছে সেই এলাকাগুলোতে বিশেষ টিকা ক্যাম্পেইন করা, এটা যদি করা যেত তাহলে হয়তোবা এটা সংক্রমণটা একটা প্রতিরোধ করার সুযোগ সৃষ্টি হতো। পাশাপাশি সারা দেশে হামের টিকাদান ক্যাম্পেইনের সাফল্য নিয়েও জরিপ করার পরামর্শ বিশেষজ্ঞদের। মনির হোসাইন, সময় সংবাদ, ঢাকা। সন্ধ্যার সময় আরও থাকছে। ভারতে জেনজি আন্দোলনে নতুন মোড়। পাঞ্জাবে শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে এবার ককরোচ পার্টির পাশে বিজেপি। বিভিন্ন রাজ্যে বিক্ষোভকারীদের বিরুদ্ধে মামলা। 3 শর্তে লাইসেন্স ফিরে পেল রাজধানীর আদ্দিন মেডিকেল কলেজ হাসপাতাল। স্বাস্থ্য অধিদপ্তর জানিয়েছে, হাসপাতাল কর্তৃপক্ষের করা আপিল পরবর্তী পরিদর্শন এবং ত্রুটি সংশোধনের অগ্রগতির পর্যালোচনা করে লাইসেন্স পুনর্বহালের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে নবজাতক ও মাতৃসেবায় নিরাপত্তা নিশ্চিত করা, ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ এবং স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত তদারকি ও নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করতে হবে। এই শর্তের কোনোটি লঙ্ঘন হলে লাইসেন্স আবারও স্থগিত বা বাতিল করা হতে পারে। গত জুনে হাসপাতালটিতে 6 নবজাতকের মৃত্যুর ঘটনায় হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। কাফরুল থানা ও যুবদল স্বেচ্ছাসেবক দলের 2 নেতার দ্বন্দ্বে প্রাণ গেল কর্মীর। পরিকল্পনাকারী স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান ওরফে সিএনজি হাফিজকে এখনও ধরাছোঁয়ার বাইরে। পুলিশ জানায়, কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুর সঙ্গে বিরোধ ছিল একই থানার স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান ওরফে সিএনজি হাফিজের। এরই অংশ হিসেবে বাবুকে হত্যার পরিকল্পনা করে সে। 25 লাখ টাকার চুক্তিতে ভাড়া করে পেশাদার খুনি।
পরিকল্পনা মতো কিলিং মিশনে অংশ নেয় 4 অস্ত্রধারী সহ 11 জন। বাবু প্রাণে বেঁচে গেলেও নিহত হন যুবদল কর্মী ইউসুফ। এ ঘটনায় 7 জনকে গ্রেফতারের পর রহস্য উন্মোচন করেছে গোয়েন্দা পুলিশ। ভারতে জেনজি আন্দোলন নতুন মোড় নিয়েছে। আজ রাতের মধ্যে আন্দোলনকারীদের বিরুদ্ধে করা মামলা প্রত্যাহার না করা হলে কাল থেকে আবার রাজপথে নামার হুঁশিয়ারি দিয়েছে ককরোচ জনতা পার্টি। সরকারের সঙ্গে হওয়া সমঝোতা ভঙ্গের দাবি করেছে সংগঠনটি। এদিকে পাঞ্জাবের শিক্ষামন্ত্রীর পদত্যাগ দাবিতে বিক্ষোভ করছে বিজেপির সমর্থকরা। বিজেপি ছাড়াও কংগ্রেস ও শিরোমণি আকালি দল আম আদমি পার্টির এই মন্ত্রীর পদত্যাগ দাবি করছে। ককরোচ জনতা পার্টি বলছে, দলমত নির্বিশেষে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে ব্যর্থ সব শিক্ষামন্ত্রীকেই জবাবদিহি করতে হবে। সোমবার লোকসভায় উত্থাপন করা হয়েছে প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে কঠোর শাস্তির বিধান রাখা নতুন সংশোধনী বিল। এর আগে শিক্ষার্থীদের ওপর পুলিশি বল প্রয়োগের অভিযোগে রাহুল গান্ধীর নেতৃত্বে সংসদ চত্বরে বিক্ষোভ করেন বিরোধী নেতারা। অস্ট্রেলিয়ার বিপক্ষে আক্রমণাত্মক ক্রিকেট খেলে সম্মান নিয়ে ফিরতে চায় বাংলাদেশ টিম ম্যানেজমেন্ট। নাহিদ রানার অভাব অপূরণীয়, কিন্তু এ নিয়ে আক্ষেপ করতে চান না প্রধান নির্বাচক হাবিবুল বাশার। অনেক বড় সেটব্যাক। আমরা যেভাবে অস্ট্রেলিয়া যদি আপনার দলটা দেখেন, ওরা আমাদের যেভাবে নিয়েছে, তো সেখানে ওর থাকা না থাকাটা অবশ্যই অনেক বড় ম্যাটার করে। এনসিএলটা দেখেন, এইখানে যারা রান করেছে তারা আসলে একদম নিউজ প্লেয়ার, বাট আমাদের কাছে মনে হচ্ছে সৌম্য ইজ মোর, মানে এই পেস্ট যে বোলিংটা, এই পেস্টে সৌম্য সরের যেটা খেলেছে, বাকিরা কেউ খেলেনি। পাইপলাইনে যারা আছেন তারা আসলে আমরা মনে করি এই মুহূর্তে অস্ট্রেলিয়ার মতো সিরিজে না নিয়ে আমরা একটা পরীক্ষিত ওপেনার নিতে চাইছি। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। সুন্দর দেশ গড়তে নতুন প্রজন্মের সহযোগিতা চান প্রধানমন্ত্রী। খেলাধুলা ও সংস্কৃতি চর্চায় সহযোগিতার ঘোষণা। নতুন কুড়ির সমাপনীতে বছরে 1টি গাছ লাগানোর আহ্বান। শাপলা চত্বর হত্যাযজ্ঞে শেখ হাসিনা, আজিজ বেনজির সহ 41 জনের বিচার প্রক্রিয়া শুরু। গ্রেফতারি পরোয়ানা জারি। রাজনৈতিক প্রতিপক্ষকে নিশ্চিহ্ন করার চেষ্টার অভিযোগ। এবং জামাত গণতান্ত্রিক দল কিনা প্রশ্ন মির্জা ফখরুলের। রাষ্ট্রপতি প্রার্থী চূড়ান্ত হবে দলীয় ফোরামে। তফসিল ইস্যুতে কাল ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির সাক্ষাৎ। এ ছিল সন্ধ্যার সময়। এরপর জনপদের সময় নিয়ে সঙ্গে থাকবেন সহকর্মী জাফর সাদিক। ধন্যবাদ তামিম। জনপদের সময় নিয়ে আসছি কিছুক্ষণ পর, সঙ্গে থাকুন সময়।